ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমার চ্যানেল ফিজিক্স মডিউলে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা আছে চলতড়িৎ বা ইলেকট্রিক কারেন্ট বা কারেন্ট ইলেকট্রিসিটি, যেটার নাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে ক্লাস 10-এ পাবে। আইসিএসসি সিবিএসসিতেও ক্লাস 10-এ রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা। তো এই চলতড়িৎ একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের মাধ্যমিকের বা 10th বোর্ড এক্সামের সিলেবাসে। এই চলতড়িতের উপরে ডিপেন্ড করে ইলেকট্রোম্যাগনেটিজম আছে, তড়িৎ চুম্বক, যেটার বিস্তারিত বিবরণ তোমরা আবার 12-এও পড়বে। সো এইখানে যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার না করো, পরবর্তীকালে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে, কেননা এই চ্যাপ্টারটা থেকে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামেও আসে, কম্পিটিটিভ এক্সামেও আসে, আর এটা খুবই হাই ওয়েটেজ ক্যারি করা একটা চ্যাপ্টার বোর্ড এক্সামের জন্য। ওকে, সো ফার্স্টে আমরা দেখে নেব আজকে কি কি টপিক এই চলতড়িৎ চ্যাপ্টারের আমি কভার করতে চলেছি। ফার্স্টে দেখো তড়িতাধান বা তড়িৎ প্রবাহ মাত্রা, চার্জ আর কারেন্ট, এইটার একটা বেসিক কনসেপ্ট দেবো, চার্জ কি, কারেন্ট কি। তারপর হবে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, যেটাকে বলছে তড়িৎ চালক বল আর বিভব প্রভেদ, মানে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটার নাম শর্টে ইএমএফ বলে, অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা হচ্ছে বিভব প্রভেদ। সেই ব্যাপারটা নিয়ে জানবো, ওদের একটা কম্প্যারেটিভ পার্থক্যমূলক একটা ডিসকাশন করব। নেক্সট কি, ওহমের সূত্র, ভেরি ইম্পর্টেন্ট, ওহমের সূত্র আর ওহমস ল। তারপর কি, রোধের ধারণা, ওহমের সূত্র থেকে কিভাবে রোধ বা রেজিস্ট্যান্সের ধারণাটা এসছে সেই কনসেপ্টটা নিয়ে আমরা ডিসকাস করব। তারপর করব রোধের উপর বিভিন্ন বিষয়ের, উষ্ণতার, দৈর্ঘ্যের বা অন্যান্য বিষয়ের যে প্রভাবগুলো রয়েছে, সেই এফেক্টগুলো, সেই ফ্যাক্টরসগুলো ডিসকাস করব। নেক্সট রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। তারপর রোধের সমবায় বা কম্বিনেশন, সিরিজ প্যারালাল কম্বিনেশন নিয়ে ডিসকাস করব, কীভাবে করতে হয়, কি নিউমেরিক্যাল ফর্মুলা ফলো করতে হয়, আর সেই রিলেটেড লাস্টে গাণিতিক উদাহরণ। সো চটপট আর দেরি না করে শুরু করে ফেলি। আজকে অনেক কিছু কিন্তু প্ল্যানে রয়েছে, তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। সো রেডি হয়ে নাও, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। ভিডিওটাকে স্কিপ করবে না, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, ভালোভাবে বুঝতে হবে, আর আমি জানি তোমরা আমার কথাটা শুনবে। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ আধান কি, হোয়াট ইজ চার্জ অ্যান্ড হোয়াট ইজ কারেন্ট অ্যাকচুয়ালি। সো তোমরা সবাই জানো মোটামুটি যে কোনো পদার্থ বা কোনো ম্যাটার বা কোনো অবজেক্ট জেনারেলি তিনটে জিনিস দিয়ে তৈরি হয়, যেরকম ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, তাই তো? সো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের তিনটে আলাদা আলাদা আধান রয়েছে আমরা জানতে পারি, যেখানে নিউট্রন হচ্ছে আধান, নিস্তড়িৎ, মানে কোনো আধান নেই। প্রোটনের হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ। এবার ভেবে দেখো, এই যে একটা অ্যাটমের মধ্যে, একটা পরমাণুর মধ্যে যে এই পজিটিভ নেগেটিভ দুটো রয়েছে, ন্যাচারালি তাদের কি এই জিনিসটা হওয়ার কথা নয় যে পজিটিভটা নেগেটিভকে আকর্ষণ করবে? সো ওয়েন দিস হ্যাপেন্স, যে নেগেটিভ পার্টিকেল পজিটিভ পার্টিকেলকে আকর্ষণ করছে, অবভিয়াসলি তাদের মধ্যে একটা মুভমেন্ট হচ্ছে স্টার্ট। এই মুভমেন্টটা বা এই যে প্রপার্টিটা কোনো অবজেক্টের, কোনো ম্যাটারের, দিস প্রপার্টি হুইচ ইজ ক্রিয়েটিং আ মোশন বা একটা বল, একটা ফোর্স ক্রিয়েট করছে যখন কোনো পরিবাহী, যার মধ্যে ইলেকট্রন, প্রোটনস রয়েছে, তাদের মধ্যে যখন এই একটা বলের উদ্ভব হচ্ছে, এই ফোর্সটাই বলছে আধান। যখন কোনো ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে আমি কোনো পরিবাহীকে প্লেস করছি, সেই সময় তাদের মধ্যে যে ন্যাচারাল প্রপার্টিটা দেখা যায়, একটা বলের উদ্ভব হয়, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তার চার্জ বা আধানের জন্য। আর এই আধানটা এই যে ফ্লো করছে, পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা আকর্ষণের ফ্লো হচ্ছে, এই ফ্লোটার জন্যই তৈরি হয় কারেন্টের বা তড়িৎ প্রবাহর। সো এই তড়িৎ প্রবাহটা, তার মানে বুঝতেই পারছো যে এই ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আধান ক্যারি করছে, পজিটিভগুলো পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান ক্যারি করছে। তো এই আধান ক্যারি করার জন্য বা আধানের ফ্লো এর জন্য যেই ফিজিক্যাল প্যারামিটারটা বা ফিজিক্যাল কোয়ান্টিটিটা বা ভৌত রাশিটার উদ্ভব হচ্ছে, সেইটাকেই আমরা বলছি কারেন্ট। তাহলে আর এই জিনিসটা প্রত্যেক সেকেন্ডে যত পরিমাণ আধান একটা পরিবাহীর মধ্যে দিয়ে
একক প্রস্থচ্ছেদের মধ্যে প্রবাহ করছে সেই পরিমাণটাকে বলছে প্রবাহ মাত্রা। তাহলে কি, ইন 1 সেকেন্ড along the cross section of any conductor the amount of charge passing is called electric current. ওকে, বা তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কিন্তু আই দিয়ে ডিনোট করি। ওকে, তড়িৎ প্রবাহ মাত্রাকে, তড়িৎ আধানটাকে ডিনোট করব কিউ দিয়ে, আর তড়িৎ প্রবাহ মাত্রাকে ডিনোট করব আই দিয়ে, ক্যাপিটাল আই স্মল আই যা ইচ্ছা। ওকে, তাহলে এই দুটোর একটা বলছি আমি রেট থাকে। তাহলে এই প্রবাহ মাত্রাটার যে রেটে বা যেই হারে তড়িৎ আধানটা প্রবাহিত হচ্ছে একটা পরিবাহীর মধ্যে, ইনসাইড এনি কন্ডাক্টর দ্য রেট অ্যাট উইচ দ্য চার্জ ইজ ফ্লোয়িং ইজ কল্ড কারেন্ট। একটা তড়িৎ পরিবাহীর মধ্যে যেই পরিমাণ হারে আধান প্রবাহিত হচ্ছে 1 সেকেন্ডে, সেইটাকেই বলছে কারেন্ট। ওকে, বা আই দিয়ে যেটাকে ডিনোট করা হয়, তড়িৎ প্রবাহ মাত্রা। এবার এটার ইউনিট কি হবে, একক কি হবে, একক ইউনিট কি হবে, হোয়াট উইল বি দ্য ইউনিট অফ কারেন্ট। মানে জেনারেলি দেখো, এখানে কিউ হচ্ছে আধান, আধানের ইউনিট হচ্ছে কুলম, আধানের ইউনিট হচ্ছে কুলম, অ্যান্ড দিস ইজ টাইম উইচ ইজ সেকেন্ড। ওকে, তার মানে জেনারেলি কারেন্টের ইউনিটটাকে বলতে পারবো কুলম পার সেকেন্ড, অ্যান্ড দিস থিং ইজ অন আ হোল কল্ড অ্যাম্পিয়ার। এটাকে অ্যাম্পিয়ারও বলা হয়। ওকে, এই ইউনিটটাকে অ্যাম্পিয়ারও বলা হয়, অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে তড়িৎ আধান আর তড়িৎ প্রবাহ মাত্রার ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো। নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। দেখো, যখন কোনো পরিবাহীর মধ্যে আমরা তড়িৎ দিচ্ছি, কোনো পরিবাহীকে তড়িতাহিত করছি, তখন কি হচ্ছে, এই পরিবাহীর মধ্যে একটা এই লেভেলের ক্ষমতা বা একটা পোটেনশিয়াল বা একটা ক্যাপাবিলিটি চলে আসছে, যাতে সে অন্য কাউকে তড়িৎ আধান দিতে পারবে বা অন্য কারোর থেকে তড়িৎ আধান নিতে পারবে। ওকে, তাহলে আরেকবার বলে দিই যে whenever we energize or we pass current through any conductor, the conductor gains a property that it can give current to anybody or it can receive current from anybody. এই যে ক্ষমতাটা, this property বা this capability is called electric potential। ঠিক আছে, এইটাই হচ্ছে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল। এবার এই পোটেনশিয়ালটা দু রকমের হয়, একটা হচ্ছে উচ্চ বিভব, একটা হচ্ছে নিম্ন বিভব। উচ্চ বিভব, নিম্ন বিভব কি? উচ্চ বিভব হচ্ছে যেখানে ধনাত্মক আধান স্টোর হয়েছে, সেটাকে হচ্ছে উচ্চ বিভব যুক্ত স্থান। আর যেখানে নেগেটিভ আধান বা ঋণাত্মক আধান জমা হয়েছে, সেটাকে বলছে নিম্ন বিভব। কারেন্ট কিন্তু সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল অলওয়েজ কারেন্ট ফ্লোজ। আর কারেন্টের ডিরেকশনের ঠিক উল্টো দিকে, এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। কারেন্টের ডিরেকশন সবসময় হাই পোটেনশিয়াল থেকে বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, লো পোটেনশিয়াল। এটা কে যায়, এটা কে যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে। ওকে, বা তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রাটা বা তড়িৎ প্রবাহ যাই বলো, সেইটা কিন্তু হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। কিন্তু ইলেকট্রন ফ্লো, ইলেকট্রনটা ঠিক এর উল্টো দিকে আসে, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। নিম্ন বিভবটাকে কি বলেছি, নেগেটিভ ঋণাত্মক আধান, উচ্চ বিভবটা হচ্ছে পজিটিভ আধান। তাহলে ভেবে দেখো, ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ। এ নিজে নেগেটিভ থাকে, তো নেগেটিভ থেকে অবভিয়াসলি এ পজিটিভের দিকেই যাবে ন্যাচারালি। তার ন্যাচারাল প্রপার্টি তাই বলছে যে আমি যদি নেগেটিভলি হই, মানে আমার মনে খুব নেগেটিভিটি রয়েছে, আমি খুব দুঃখে আছি, তাহলে আমি এরকম কারোর কাছে যাব যে খুব সে আমার থেকে বেশি দুঃখে আছে, তাহলে তো আমি আরও পাগল হয়ে যাবো দুঃখে। আমি কি সেদিকে যাব না। অবভিয়াসলি ইলেকট্রনেরও সেরকম বিহেভিয়ার, যে আমার মধ্যে নেগেটিভ আধান আছে, নেগেটিভ কারেন্ট বা নেগেটিভ চার্জ রয়েছে, আমি অবভিয়াসলি পজিটিভ চার্জের দিকে যাব। তার মানে ইলেকট্রনের ফ্লোটা অবভিয়াসলি কারেন্টের ফ্লোয়ের উল্টো দিকে হয়, সেটা হচ্ছে লো পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল। ঠিক আছে, মনে থাকবে।
এবার দেখো আরেকটা জিনিস বলি, এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমি যে কারেন্টের ফ্লোটা বললাম, আচ্ছা স্যার এটা একটা প্রশ্ন করতেই পারো তোমরা যে এই ফ্লোটা কি কন্টিনিউয়াসলি হতেই থাকবে, বা এটা কেন হচ্ছে, এটা হওয়ার দরকারটা কি ছিল? এই যে এই ফ্লোটা যদি না হতো তাহলে কি হতো? সেক্ষেত্রে বলে রাখি, এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িতাধানের যে এই ফ্লোটা হয় যতক্ষণ না উচ্চ বিভব আর নিম্ন বিভবের যে বিভবের তফাৎ সেটা সমান হয়ে যাচ্ছে। এইটা হওয়াই তাদের টেন্ডেন্সি, তাদের জেনারেল টেন্ডেন্সিটা, যে দুটো বিভবের মান সমান হলে তখনই কিন্তু এটা বন্ধ হবে। আর এইটা বন্ধ হলে কিন্তু কারেন্টও বন্ধ হয়ে যাবে। এটা কি ভেবে দেখেছো? যতক্ষণ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, বা এই বিভব পার্থক্যটা মেনটেন্ড আছে, ততক্ষণই কিন্তু পরিবাহীর মধ্যে বা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হবে। আনলেস হবে না, মানে আমাকে কোনো পরিবাহীর মধ্যে কারেন্ট ফ্লো করিয়ে রাখার জন্য দুটো এন্ডের, কোনো পরিবাহী বা কোনো তারের যে দুটো এন্ড রয়েছে, উই হ্যাভ টু মেনটেন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। ফ্রম দিস কনসেপ্ট বিভব প্রভেদ বা বিভব পার্থক্যর ব্যাপারটা আসছে, সেটা আসছি আমি। তার মানে কারেন্ট ফ্লো আমায় করিয়ে রাখার জন্য, এটা যদি কোনো তার দিয়ে কারেন্ট ফ্লো হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে ওই তারের বা ওই পরিবাহীর দুটো এন্ডের বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। দ্যাট মিনস এই দুটো এন্ডেই সেম বিভব নেই, কোথাও না কোথাও উচ্চ বিভব, কোথাও না কোথাও নিম্ন বিভব আছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসি তাহলে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের ব্যাপারটায়। আশা করি এই অবধি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। তো নেক্সট হচ্ছে তড়িৎচালক বল। তড়িৎচালক বল or electromotive force, electromotive force এটা কি? এটা কি স্যার? এটা আবার কি ধরনের বল? প্রথমে একটা জিনিস ইমাজিন করো তোমরা, একটা নর্মাল জেনারেল এক্সাম্পল দিয়ে বলছি। ধরো কোনো পাইপের মধ্যে দিয়ে জল ফ্লো করতে হবে, ঠিক আছে? সেই জল ফ্লোটা কিভাবে হবে? পুরো পাইপ, সাপোজ দিস ইজ আ পাইপ and it is connected to a tap or a water reservoir. It is connected to a water tank. This is tank, ওয়াটার ট্যাঙ্কের সাথে কানেক্টেড আছে। এই পাইপটা দিয়ে জল ফ্লো হওয়ার কথা। তাহলে জল ফ্লো এখান দিয়ে শুরু হলে এখান দিয়ে বেরোবে তখনই যখন অ্যালং দ্য এন্টায়ার লেংথ, এই পাইপের এন্টায়ার লেংথ অবধি কন্টিনিউয়াস জলের ফ্লোটা রয়েছে, বা সেম রেটে সেম ফ্লোতে জলটা এই শুরু থেকে এই এন্ড অবধি ফ্লো করছে। তবেই তো এর ভেতরে যে পাইপের মধ্যে তো গায়ের বডির অনেক ফ্রিকশন রয়েছে বা ঘর্ষণ রয়েছে, ওইগুলো অতিক্রম করে এই পুরো দূরত্বটা ক্রস করে তারপরে তো জল এদিক দিয়ে বেরোবে। এখান দিয়ে জল যদি ঢোকে, এই পুরো দূরত্বটা ক্রস করার পর তো জল এদিক দিয়ে বেরোবে, তাই না? তাহলে এদিক দিয়ে জল ফ্লো করার জন্য পুরো পাইপের মধ্যে একটা ফোর্স মেনটেন করে রাখতে হচ্ছে, ইজন্ট ইট? একটা ফোর্স মেনটেন করে রাখতে হবে। এই ফোর্স মেনটেনটা পাইপের ক্ষেত্রে, যেটা ইলেকট্রিক সার্কিট বা ইলেকট্রিক কন্ডাক্টর বা পরিবাহীর ক্ষেত্রেও সেই জিনিসটাই একটা লাগে, ফোর্সের মতো। এই ফোর্সটার মতো একটা জিনিসও লাগে যাতে ওর মধ্যে কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো করতে পারে। এবার এই কারেন্ট ফ্লো করানোর জন্য যে ফোর্সটা লাগছে, দিস ফোর্স ইজ কল্ড ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। নাম দেখেই বুঝতে পারছো যে তড়িৎটাকে চালানোর জন্য যে বল, সেটাই তড়িৎ চালক বল। এবার এই তড়িৎ চালক বলটা দিচ্ছে কে? তড়িৎ চালক বলটা আমরা দিতে পারি কোনো কোষ বা সেল বা ব্যাটারি, কোনো বর্তনী বা সার্কিটের সঙ্গে অ্যাটাচড করে। বর্তনী বা সার্কিটের সাথে কোনো সেল বা ব্যাটারি অ্যাটাচ করে, সেটাকে আমরা তড়িৎ কোষ বলছি, এই তড়িৎচালক বলটা সরবরাহ বা সাপ্লাই করতে পারি। তাহলে এই তড়িৎচালক বলটা আমার কারেন্ট ফ্লোয়ের জন্য ইম্পর্টেন্ট। এবার কারেন্ট ফ্লো হবে কখন? তড়িৎ বিভব পার্থক্য যখন রয়েছে, বিভব পার্থক্যটা যখন রয়েছে কারেন্ট ফ্লো হবে। তার মানে ব্যাপারটা খেয়াল করে দেখো যে তড়িৎচালক বল থাকতে হবে যেইটা আমায় বিভব পার্থক্য তৈরি করছে। তাহলে তড়িৎচালক বলটা হচ্ছে কারণ, বিভব পার্থক্যটা হচ্ছে ফলাফল। ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ দ্য রিজন অ্যান্ড
পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ইজ রেজাল্ট। সো অবভিয়াসলি ইলেকট্রোমোটিভ ফোর্সের ভ্যালুটা বেশি হবে রাদার দ্যান পোটেনশিয়াল ডিফারেন্স। কেন না, ধরো কোনো সেল রয়েছে, ধরো এটা একটা ব্যাটারি, এরকম বড় বড় ব্যাটারিগুলো হয় যেরকম দেখেছো, এরকম অনেকগুলো ক্যাপাসিটার এরকম লাগিয়ে বড় ব্যাটারিজগুলো হয় যে ভেহিকলসের ক্ষেত্রে, গাড়ি ফাড়ির ক্ষেত্রে লাগানো হয়, ঠিক আছে, যেগুলো 12 ভোল্ট, 6 ভোল্ট এই ধরনের রেঞ্জের, 24 ভোল্ট এই ধরনের রেঞ্জের ব্যাটারি পাওয়া যায়। এটাকে প্রাইমারি স্টোরেজ সেলও বলে, এগুলোকে স্টোরেজ সেল বা স্টোরেজ ব্যাটারিও বলে, ঠিক আছে। ধরো এরকম একটা ব্যাটারি, সো এই ব্যাটারির যে এইখানে যে পাতগুলো লাগানো আছে এগুলো সব কি তড়িৎদ্বার তো বা ইলেকট্রোড। এই ইলেকট্রোডগুলোর মধ্যে আমায় পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করে রাখতে হবে বা তড়িৎ বিভব পার্থক্যটা মেনটেন করে রাখতে হবে। এই বিভব পার্থক্য মেনটেন করার জন্য এর মধ্যে কি একটা তড়িৎ ইলেকট্রোলাইট থাকে, একটা ইলেকট্রোলাইট থাকবে, একটা তরল পদার্থ থাকবে, বা এর আভ্যন্তরীণ কোনো একটা একটা রেজিস্ট্যান্স আছে, আভ্যন্তরীণ বাধা আছে, ঠিক আছে। এটা রেজিস্ট্যান্সটা কি একটু পরে বলছি। ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটাকে বলছে, অবভিয়াসলি একটা সেলেরও ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে অতিক্রম করার জন্য উচ্চ বিভব আর নিম্ন বিভবের সৃষ্টি হয়, মানে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়ে যায়। ইলেকট্রোমোটিভ ফোর্স এর মধ্যে কারেন্ট পাস করাচ্ছে ঠিকই, কিন্তু ওই যে তড়িৎ বিভবটা সেইটা কিন্তু বিভব পার্থক্যর যে ভ্যালুটা ওইটা কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্সের থেকে কম হচ্ছে, তড়িৎচালক বল থেকে কম হবে। কেননা এই যে বাধাটা অতিক্রম করতে, এখান থেকে এখানে যেতে, এই যে বাধাটা অতিক্রম করলো তার জন্য তো কিছুটা কমে যাবে ভ্যালুটা। তার মানে অবভিয়াসলি আমরা কি জানতে পারছি যে ইএমএফ কিন্তু সবসময় বড় হয় পোটেনশিয়াল ডিফারেন্সের থেকে, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যর থেকে বড় হবে, একটু হলেও বড় হবে, ঠিক আছে। তাহলে আর কি জানতে পারলাম, এটা ফার্স্ট। আর কি জানতে পারলাম যে এইটা হচ্ছে কজ আর এইটা হচ্ছে রেজাল্ট, ওকে। এটা কারণ, তড়িৎচালক বলটা কারণ, আর তড়িৎ বিভব এটা হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য, এটা হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্যটা হচ্ছে ফলাফল, ঠিক আছে। আর ইউনিট যদি বলি আমি, একক যদি বলতে হয়, তড়িৎচালক বল বলো, তড়িৎ বিভব বলো, বিভব পার্থক্য বলো, সব কিছুরই কিন্তু ইউনিট হচ্ছে ভোল্ট, সব কিছুরই ইউনিট ভোল্ট, ওকে, মনে থাকবে সব কটার ইউনিট ভোল্ট। ইএমএফ বা ভোল্ট বা ভি দিয়ে লেখা হয় এটাকে, ইএমএফ, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল সব কিছুরই একক ভোল্ট, এগুলো সব এসআই একক, ওকে। অ্যাম্পিয়ারও ছিল কিন্তু এসআই একক, অ্যাম্পিয়ারটাও এসআই একক ছিল। এবার অন্য ভাষায় যদি আমি বলতে চাই, একটা আলাদা ডেফিনেশন যদি দিতে চাই যে অ্যাকচুয়ালি বিভব প্রভেদটা তাহলে কি, তাহলে দেখো কোনো পরিবাহীর, এইটাও ধরো একটা এন্টায়ার পরিবাহী, এটা ধরো পরিবাহী, এই প্রান্ত থেকে এই প্রান্তে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে যতটা পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাকে বলছে বিভব প্রভেদ। আরেকবার বলি, পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে গেলে যতটা কার্য করতে হয় সেটাকে বলছে বিভব প্রভেদ। দ্য ওয়ার্ক ডান, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ক্যারি আ চার্জ from one end to another end of a conductor is called potential difference or potential whatever. So এবার এইটাকে এক্সপ্রেশন দিয়ে লিখলে কি লিখতে পারবো, একটা এক্সপ্রেশন যদি দিই পোটেনশিয়াল ডিফারেন্সের, যে বলছে ভি আমরা জানি, এটাকে ভি দিয়ে ডিনোট করা হয়, সেটা বলছে কি কৃতকার্য মানে ওয়ার্ক ডান, কিসের জন্য হচ্ছে 1 কুলম্ব, প্রতি কুলম্ব চার্জের জন্য। এটা কিউ দিয়ে লেখা হয়, আধান আমি বলেছিলাম, আধান বা চার্জ। সো প্রতি কুলম্ব চার্জের জন্য যেটা ওয়ার্ক ডান হচ্ছে সেইটাই অ্যাকচুয়ালি হয়ে যাবে ভোল্ট। তার মানে এই পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যর আমরা আরেকটা ইউনিট ভোল্টেজ ছাড়াও আরেকটা কি বলতে পারি, কৃতকার্যের ইউনিট কি জানি, জুল। কৃতকার্যের ওয়ার্ক ডানের ইউনিট জুল জানি, নিচে কুলম্বের ইউনিট কি, এই চার্জের ইউনিট কি কুলম্ব জানি, ওকে। তার মানে জুল পার কুলম্ব কিন্তু ভোল্টেজ, জুল পার কুলম্বটাও কিন্তু ভোল্টেজ বলা চলে, ঠিক আছে। তাহলে চলো এবার মুভ করা যাক রোধের দিকে বা রেজিস্ট্যান্সের দিকে। রোধের দিকে আমরা এখন এগিয়ে যাব। আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে।
যদি ক্লাস ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, খারাপ ভালো সব কিছুই বলবে, হ্যাঁ ঠিক আছে। সো নাও রেজিস্ট্যান্স বা রোধ। আচ্ছা, রোধের আগে আর একটা জিনিস ওহমের সূত্রটা বলে নিই, সরি এটা জিনিস মাথা থেকে বেরিয়ে গেছিল। ওহমের সূত্রটা তো বলা হয়নি তোমাদের। ওহম ছাড়া কি করে রোধ বুঝবো স্যার? কোনো চিন্তা নেই, বুঝিয়ে দিচ্ছি। ওহমের সূত্র, ওহমের সূত্র মোস্ট ইম্পর্টেন্ট, যতগুলো পারো স্টার লাগিয়ে নাও, যতগুলো পারো স্টার লাগিয়ে নাও। এই চ্যাপ্টারের হার্ট হচ্ছে ওহমস ল। ওহমের সূত্র কি বলছে আমি লিখে দিচ্ছি, যে তাপমাত্রা, চাপ ও অন্যান্য ভৌত অবস্থা বা রাশি হোয়াট এভার স্থির থাকলে, স্থির এটা তাপমাত্রা, হ্যাঁ, থাকলে কোনো পরিবাহীর, চিন্তার কোনো কারণ নেই, ইংলিশেও বলে দেবো, কোনো চিন্তা করো না, বেঙ্গলিতে লিখে দিচ্ছি, ইংলিশেও বলে দেবো, কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা মিন্স কারেন্ট, ওই পরিবাহীর বা তার দুই প্রান্তের প্রবাহ মাত্রাটা বা কারেন্টটা তার মানে ওই পরিবাহীটার বা ওই কন্ডাক্টরটার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। বিভব প্রভেদ মানে ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স, ভি দিয়ে লেখে। তাহলে এটাকে এক্সপ্রেশন দিলে কি হচ্ছে, যে ভি ভ্যারিজ অ্যাজ বা সমানুপাতি, এটা ভ্যারিজ অ্যাজ সাইন বা সমানুপাতি সাইন। কি বলছে, যে টেম্পারেচার, প্রেশার and keeping temperature and pressure and any other physical quantities constant, keeping temperature, pressure and all the other physical quantities constant, the current of any conductor is proportional to the, directly proportional obviously, এটা directly proportional to the potential difference of its two end. Okay, so তাহলে ম্যাথমেটিক্যালি লিখলে বা এক্সপ্রেশন ওয়াইজ এটা বলা যাচ্ছে, ফ্রম দ্য কনসেপ্ট অফ ভ্যারিয়েশন বা ভেদ, ম্যাথসে তোমরা ভ্যারিয়েশন বা ভেদ করেছো, ওই ভেদের কনসেপ্ট থেকে আমরা লিখতে জানছি কি, এখানে কোনো কি জানি, কোনো সমানুপাতি সাইন উঠে গেলে সেখানে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আনতে হবে, সেই ধ্রুবকটাই হচ্ছে আর, সেই ধ্রুবকটা আমি ধরলাম আর। তাহলে এইটা ওহমস ল এর এক্সপ্রেশন। এখান থেকে আমি কি করে রোধ পাবো, হেডিংটা আমি ওহমের সূত্র ও রোধ করে দিই, একবারে রোধটাও বলে দেবো, ঠিক আছে। এখান থেকে রোধ তাহলে কি পাচ্ছি, আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে আরটাই অ্যাকচুয়ালি রোধ বা রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই ধ্রুবকটাই হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। এবার এই ধ্রুবকটা কাজ কি, এই ধ্রুবকটার কাজ কি, প্রথম কথা আগে জেনে নাও যে ওহমের সূত্র কোথায় কোথায় অ্যাপ্লিকেবল। যেখানে কন্ডাক্টর বা পরিবাহী রয়েছে, কোনো তার, কোন কপার তার বা রূপোর তার, এই সব জায়গায় যে কোনো ধরনের পরিবাহী, যে কোনো ধরনের পরিবাহী, ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র অ্যাপ্লিকেবল। আর কোথায় কোথায় খাটে না, খাটে না হচ্ছে যেরকম সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে। অর্ধপরিবাহী হলে, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, সেই সব ক্ষেত্রে ওহমের সূত্র খাটে না। অপরিবাহী বা ইনসুলেটর, অপরিবাহী আর ইনসুলেটর, সেই সব ক্ষেত্রে ওহমের সূত্র খাটবে না। সেমিকন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটরস উইল নট ওবে ওহমস ল। এক্সাম্পল কি, সেমিকন্ডাক্টরের মধ্যে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো অর্ধপরিবাহী। ইনসুলেটরের মধ্যে কাঠ, কাগজ, হোয়াট এভার, রাবার, এইসব ইনসুলেটর যেগুলো হচ্ছে অপরিবাহী, যার মধ্যে দিয়ে কারেন্ট পাস করে না, তো সেইগুলোর মধ্যে ওহমের সূত্র খাটবে না, এক এবং একমাত্র ইন কেস অফ মেটালিক কন্ডাক্টরস ওহমের সূত্র অ্যাপ্লিকেবল। এবার বলছি যে রেজিস্ট্যান্সটা কি। রেজিস্ট্যান্সটা আশা করি এটা বুঝতে পেরেছো। সো রেজিস্ট্যান্সটা কি, রেজিস্ট্যান্স এই এক্সপ্রেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে
রেশিও অফ ভি অ্যান্ড আই, বিভব প্রভেদ বা বিভবের এবং তড়িৎ প্রবাহ মাত্রার একটা অনুপাতকে বলছে রেজিস্ট্যান্স। আরেকটা তাহলে ডেফিনেশন কি হতে পারে, তাহলে এইখান থেকে সেটা আমি বলছি, এইখান থেকে কনসেপচুয়ালি বুঝিয়ে দিচ্ছি। দেখো আর কি হচ্ছে, এখানে আর বাড়বে, আর এর সাথে এখানে কারেন্টের কীরকম রিলেশন 1/I, এই এক্সপ্রেশন থেকে আমি আর এর সাথে বা রেজিস্ট্যান্সের কারেন্টের কি 1/I বা ব্যস্তানুপাতিক রিলেশন পাচ্ছি, ইনভার্সলি রিলেশন বা ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে কি কারেন্ট বাড়ছে রেজিস্ট্যান্স কমবে, রেজিস্ট্যান্স বাড়বে কারেন্ট কমবে। তাহলে কোনো কন্ডাক্টর বা কোনো পরিবাহীর মধ্যে রেজিস্ট্যান্স বা রোধ এমন একটা প্রপার্টি which resists or protects or prohibits the flow of current। কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের বা কারেন্ট প্রবাহের ফ্লো করার যে ধর্মটা, সেটাকে যে বাধা দিচ্ছে সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। ঠিক আছে, আর তাহলে চট করে জেনে নিই ইউনিট কি। ইউনিট হবে, যেহেতু ইউনিট হবে ওহম, রেজিস্ট্যান্সের ইউনিট ওহম। এবার বলি যে রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপরে নির্ভর করে। রেজিস্ট্যান্স, ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেজিস্ট্যান্স অফ এনি কন্ডাক্টর, ফ্যাক্টরস which are affecting the resistance of any conductor। প্রথম কথা হচ্ছে যে আমায় কি গিভেন ক্রাইটেরিয়াটা কি, টেম্পারেচারটাকে আমায় কনস্ট্যান্ট রাখতে হবে, এইটা হচ্ছে গিভেন ক্রাইটেরিয়া। তাপমাত্রাটা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখতে হবে। সেই অবস্থায় আমি দেখব যে কোনো পরিবাহীর রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপরে নির্ভর করছে। প্রথম যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেংথ অফ দ্য কন্ডাক্টর। রেজিস্ট্যান্স কোনো পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। ঠিক আছে, এটা হচ্ছে সরল সমানুপাতিক, মানে রেজিস্ট্যান্স বাড়বে যদি লেংথ বাড়ে, মানে কোনো পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রেজিস্ট্যান্সও বাড়বে। নেক্সট কি, এটা কি কোন কন্ডিশনে, তাপমাত্রা বা টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, এটা মাথায় রাখো। তারপর কি বলছে যে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া বা ক্রস সেকশনাল এরিয়া। এ মানে প্রস্থচ্ছেদ, এ হচ্ছে প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন এরিয়া। ক্রস সেকশন, ক্রস দিয়ে দিলাম, হ্যাঁ, ক্রস সেকশন। এক্স সেকশন আবার বলো না কেউ, তোমরা তো আবার এটাকে এক্স ভাববে, এক্স সেকশন নয়, দিস ইজ ক্রস সেকশন এরিয়া। ওকে, সো এখান থেকে কি জানতে পারছি যে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমছে, আর ক্রস সেকশনাল এরিয়া কমলে রেজিস্ট্যান্স বাড়বে, উল্টো ব্যস্ত সমানুপাতিক। তার মানে কি কোনো মোটা ওয়্যারের মধ্যে রেজিস্ট্যান্স কম হয়, কোনো সরু ওয়্যারের মধ্যে রেজিস্ট্যান্স বেশি হবে। আরেকটা কি ডিপেন্ড করে যে মেটেরিয়াল, থার্ডটা হচ্ছে মেটেরিয়াল, যেই মেটেরিয়াল দিয়ে ওই ওয়্যারটা বা পরিবাহীটা তৈরি। তামার এক ধরনের রেজিস্ট্যান্স, রূপোর এক ধরনের রেজিস্ট্যান্স। রূপো কিন্তু সবচেয়ে বেস্ট ইলেকট্রিক কন্ডাক্টিভিটি দেখায়। কন্ডাক্টিভিটি কেসটা কি বলছি, ভালো একটা টার্ম মুখে এলো। রূপোর মধ্যে কিন্তু তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। তাহলে স্যার আমরা কেন রূপোর তার ইউজ করি না, এইখানে তামার তার কেন ইউজ হয় বাড়িতে বিভিন্ন কাজে? তার কারণটা হচ্ছে ইন্ডিয়া বাবু গরিব দেশ, পাতি কথা। ইন্ডিয়া গরিব দেশ, ইকোনমিক্যাল কনসিডারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ এনি সিনারিও, এনি কমার্শিয়াল সিনারিও ইন দিস কান্ট্রি। সোজা কথায়, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই, রূপোর তারটা বেস্ট কন্ডাক্টিভিটি দেখালেও আমরা ইউজ করতে পারি না, তাই তার থেকে একটু সস্তাও পড়বে, কাজও ভালো চলে যাবে, কপার ওয়্যারটাই সেই জন্য চয়েস করা হয়। ঠিক আছে, সো মেটেরিয়ালটা ওয়াইজ কিন্তু আমাদের রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। কপারের একরকম রেজিস্ট্যান্স, তার মানে অবভিয়াসলি রূপো যেহেতু বেস্ট কন্ডাক্টিভিটি দেখাচ্ছে, তার মধ্যে থেকে সবচেয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারছে, অবভিয়াসলি রূপোর মধ্যে রেজিস্ট্যান্সটা তামার থেকে কম, তাই না? তো মেটেরিয়াল ওয়াইজ আমার রেজিস্ট্যান্স কিন্তু ভ্যারি করছে। তাহলে এই পুরো বিষয়টাকে যদি একসাথে জিস্ট আপ করা যায়, তাহলে আমি কি পাবো, একটা সূত্র বা একটা ফর্মুলা পাবো, দ্যাট রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো এল বাই এ। this rho is called resistivity বা রোধাঙ্ক। ওকে, বা রিলেটিভ রেজিস্ট্যান্সও বলে, আপেক্ষিক রোধ। ঠিক আছে, আপেক্ষিক রোধও বলে। এটা হচ্ছে রো, উচ্চারণটা কি, আর এইচ ও স্পেলিং, রো। ওকে,
এক্সপ্রেশন ফর কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এই পুরো এন্টার আলোচনাতে দেখো এল এর সাথে ডিরেক্টলি, এ এর সাথে ইনভার্সলি রয়েছে। এবার এই প্রপোর্শনালগুলো ওঠার জন্য একটা ধ্রুবক চাই, সেটা হচ্ছে রো, আর সেই ধ্রুবকটাই হচ্ছে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। রোধাঙ্কের কি ইউনিট? ইউনিট রোধাঙ্কের কি হবে? ওহম সেন্টিমিটার। এটা হলো সিজিএসে, দিস ইজ ইন সিজিএস, অ্যান্ড এসআইতে কি হবে? ওহম মিটার, এসআই। আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে ওহমের সাইন কিন্তু হয় একটা, হ্যাঁ, ওহম যে ইউনিট অফ রেজিস্ট্যান্স, এটার সাইন হচ্ছে এইটা, ওহমের সাইন এইটা। ঠিক আছে, মনে থাকবে। তাহলে রেজিস্ট্যান্স পার্টটা আমাদের ক্লিয়ার হলো, রেজিস্টিভিটি ক্লিয়ার হলো। কন্ডাক্টিভিটি একটা যেটা বলছিলাম, যে রেজিস্টিভিটির উল্টো হচ্ছে কন্ডাক্টিভিটি, মানে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ রোধ পাচ্ছে, মানে তড়িতের প্রবাহের বিরুদ্ধে যে বাধা, সেটা হচ্ছে রেজিস্টিভিটি দিয়ে বোঝাচ্ছে। আর বিরুদ্ধে তড়িৎ প্রবাহের যে প্রপার্টিটা, সেইটাকে বলছে কন্ডাক্টিভিটি। তার মানে কন্ডাক্টিভিটি কিন্তু, আমি যদি এখানে লিখি যে কন্ডাক্টিভিটি আমরা কি বলতে পারবো? ইজ রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স, ইজন্ট ইট? কন্ডাক্টিভিটি হচ্ছে তড়িৎ প্রবাহের হার বা তড়িৎ প্রবাহের প্রপার্টি, ধর্ম। রেজিস্টিভিটি হচ্ছে তড়িৎ আটকানোর ধর্ম, তো অবভিয়াসলি উল্টো। ঠিক আছে, এটা মনে রাখবে। আমার একটা স্টুডেন্ট একসাথে আমার বলেছিল পড়াতে গিয়ে যে রেজিস্টিভিটি কন্ডাক্টিভিটি, যখন আমি এই ডেফিনেশনটা বললাম যে একজন আটকাচ্ছে একজন পাস করাচ্ছে, তার বলছে যে আমার স্যার, আমার বাবা আমার সব ব্যাপারে আটকায়, তার মানে বাবা হচ্ছে রেজিস্টিভিটি, আর মা আমার সব ব্যাপারে ছাড় দেয়, মা হচ্ছে কন্ডাক্টিভিটি। ভালো বলছে কিন্তু, হ্যাঁ। যাই হোক, তাহলে এই অবধি তোমাদের ক্লিয়ার তো? ঠিক আছে, কোনো ডাউট নেই? ওকে, চলো তাহলে নেক্সট টপিকে মুভ করা যাক। আজকের লাস্ট টপিক, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। একসাথে লাগছে অনেকগুলো রেজিস্ট্যান্স, একসাথে অ্যাটাচড হচ্ছে, সমবায়, রোধের সমবায়। ওকে, সো কম্বিনেশনগুলো কি? যে যখন কোনো সার্কিটে যে সবসময় এরমভাবে তো রেজিস্ট্যান্স লেখে, এরমভাবে রেজিস্ট্যান্স আঁকে, ঠিক আছে, এরকম ওয়েভই নয় কিন্তু, হ্যাঁ, ওয়েভই নয়, স্পাইকস করে দেবে। সো এই রেজিস্ট্যান্স যেখানে একাধিক থাকতে পারে, এরকমভাবে থাকতে পারে, এরকমভাবে থাকতে পারে, সেরকম অনেক রকমভাবে থাকতে পারে, এরকমভাবে থাকতে পারে, এরকমভাবে থাকতে পারে, বিভিন্ন রকমভাবে রেজিস্ট্যান্স থাকতে পারে কোনো সার্কিটে বা কোনো বর্তনীতে। তো এই রেজিস্ট্যান্সগুলো সবকটার আলাদা ভ্যালু না নিয়ে একটি মাত্র কোনো রোধ যদি বার করি, সেই রোধটা দিয়ে যদি ওই পুরো সমস্ত বর্তনীর পুরো সম্পূর্ণ বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার ভ্যালুটাও ঠিকঠাকই থাকে, কোনো চেঞ্জ না হয়, সেই রোধটাকে বলছে তুল্য রোধ। আর এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলোকে বলছে, এই অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে সমবায় or combination of resistances. These are the combinations of resistances. ঠিক আছে, এটা এরকম হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, কমপ্লেক্স বিভিন্ন রকম হতে পারে, এরকম গিয়ে এরকম রয়েছে। ঠিক আছে, তুল্যরোধ বের করার বিভিন্ন রকম এইরকম ড্রয়িংস থেকে, এরকম ভেরিয়াস ড্রয়িংস থেকে, যে এখানে আরও রয়েছে, এখানে ধরো আরও রয়েছে, এরকম ভেরিয়াস ড্রয়িংস থেকে বলছে যে এই এ পয়েন্ট আর এই বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ বার কর। বিভিন্ন রকম ড্রয়িংস থেকে তুল্যরোধ বের করারও একটা ভিডিও আমি আনবো, যদি তোমরা চাও। অবভিয়াসলি তোমরা বলবে যে এই ধরনের ভিডিও তোমরা চাও কি না, আমায় কমেন্ট করে জানাবে। জাস্ট এইরকম ডায়াগ্রাম থাকবে, সেখান থেকে রোধের ভ্যালু দেওয়া থাকবে, বিভিন্ন ধরনের তুল্যরোধের এক্সপ্রেশন বের করার জন্য, সেটা সলভ করার মতো এরকম একটা ভিডিও আনবো, যদি তোমরা আমায় বলো। ঠিক আছে, তার আগে আমায় জানতে হবে যে এই ধরনের কম্বিনেশন বা সমবায়গুলো কোনটার কি নাম। সেই যে রোধটা, যেটা এই একমাত্র রোধটা দিয়ে আমি যে একাধিক রোধগুলোকে এক্সপ্রেস করতে পারবো, সেটা হচ্ছে তুল্য রোধ, সেটা হচ্ছে তুল্য রোধ অর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর দিয়ে লিখলাম। তাহলে একাধিক রেজিস্ট্যান্স ব্যবহার না করে সমগ্র বর্তনীর রেজিস্ট্যান্সগুলোকে একটা রোধ দিয়ে এক্সপ্রেস করার ব্যাপারটাকে হচ্ছে তুল্যরোধ বের করা। এবার সেই তুল্যরোধ বের করার নিয়ম দু রকম হয়, সমবায় দু রকমের হয়। কি কি হয়? একটা হচ্ছে শ্রেণী সমবায়
বা সিরিজ। নাম্বার 1 হচ্ছে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। আরেকটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। তো শ্রেণী সমবায়তে কি হচ্ছে, রেজিস্ট্যান্সেসগুলো একদম এক লাইনে, স্ট্রেট লাইনে অ্যাটাচ থাকে। এটা R1 সাপোজ, এটা R2, এটা R3। আর এর ফর্মুলাটা হবে, এইটা যদি আমি ইকুইভ্যালেন্ট এরমভাবে লিখি, তুল্য রোধটা যদি এইটা হয়, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের স্মল আর দিয়ে করে দিই, এটা স্মল আর দিয়ে করে দিই, এগুলো বুঝতে সুবিধা হবে ডিফারেন্সটা। স্মল r1, স্মল r2, স্মল r3, r1 প্লাস r2 প্লাস r3 হচ্ছে এই তুল্য রোধের জাস্ট এই ভ্যালুগুলোকে যোগ করে দিলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্য রোধের ভ্যালুটা পেয়ে যাব। শুধু সিম্পল অ্যারিথমেটিক সাম। Arithmetic sum of all the constituent resistances will give us the series, give us the equivalent resistances value in case of series combination. And what will happen in case of parallel combination? In case of parallel combination, this is for series, and for parallel combination কি হবে, 1/r ইকুইভ্যালেন্ট হচ্ছে, এইভাবে লিখতে হবে ফর্মুলাটা, সেইটা হবে জাস্ট রেসিপ্রোকাল করে যাবে, জাস্ট অনন্যক করে যাব, জাস্ট সবগুলোর অনন্যক করে যাব। ওকে, আর কিচ্ছু না। এইখানে ছিল পুরো স্ট্রেট অ্যারিথমেটিক সাম, এটা হচ্ছে অনন্যকগুলোর সাম বা রেসিপ্রোকালের সাম। এবার মনে রাখতে হবে এখান থেকে করে যে ভ্যালুটা আলটিমেটলি এলো, সাপোজ আর ইকুইভ্যালেন্ট এলো এক্স বা 1/x, সাপোজ 1/x এলো, এইটা কিন্তু উত্তর নয়, 1/xটা উত্তর হবে না। 1/r ইকুইভ্যালেন্টটাকে শুধু r ইকুইভ্যালেন্টে উল্টোতে হবে। উই হ্যাভ টু রিভার্স দ্য ভ্যালু, ইউ হ্যাভ টু রেসিপ্রোকেট দ্য ভ্যালু, তাহলে এক্সটা হবে আনসার, এক্স ওহম হবে আনসার। মনে থাকবে, এটা প্যারালাল কম্বিনেশনে নিউমেরিক্যাল যখন করব, এক্ষুনি দেখিয়ে দেবো আমি এক্সাম্পল দিয়ে, তখন কিন্তু এই ভ্যালুটাকে উল্টে দিতে হবে। তাহলে সিরিজ প্যারালাল কম্বিনেশন বোঝা গেল। দুটো পয়েন্ট মনে রাখতে হবে, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু এন্টায়ার সার্কিট বা এন্টায়ার বর্তনীতে কারেন্ট সেম থাকে, কারেন্ট কনস্ট্যান্ট থাকে। সিরিজ কম্বিনেশনে কারেন্ট কনস্ট্যান্ট থাকে, সিরিজে কারেন্ট কনস্ট্যান্ট। ঠিক আছে, এই সব কটা দেখো, এখান থেকে যদি আই কারেন্ট যায়, এই রেজিস্ট্যান্সের থ্রু আই কারেন্ট যাবে, এইটার থ্রু আইও যাবে, এইটার থ্রুতেও আই যাবে। বাট একটা প্যারালাল সার্কিট ড্র করো, এটা যদি একটা প্যারালাল সার্কিট হয়, ওকে, সাপোজ দিস ইজ আ প্যারালাল সার্কিট, এইখান থেকে আই কারেন্ট দিয়েছো, তো এইটাকে দিয়ে ধরো i1 যাচ্ছে, এটা দিয়ে i2 যাবে, এটা দিয়ে i3 যাবে। বাট যেটা কনস্ট্যান্ট থাকবে ইন কেস অফ প্যারালাল সার্কিট, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে যেটা কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে ভোল্টেজ বা বিভবটা ধ্রুবক। সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়তে কারেন্টটা কনস্ট্যান্ট। এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। তাহলে চলো কয়েকটা দু একটা নিউমেরিক্যাল করে বুঝে নিই যে কীভাবে এই জিনিসগুলো হচ্ছে। ওকে, সো নিউমেরিক্যাল বা গাণিতিক উদাহরণ করার আগে আমরা দেখে নিই যে চারটে কোন কোন ফর্মুলা আমরা এই চ্যাপ্টার থেকে পেলাম, যেটা দিয়ে আপাতত যা যা শিখেছি তার মধ্যে ওই চারটে ফর্মুলাই পড়ছে, সেগুলো আগে লিখে নিই, যেটা দিয়ে আমার এই গাণিতিক উদাহরণগুলো সলভ করতে হবে। সো নাম্বার 1 কি ফর্মুলাটা শিখেছিলাম, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার, যেটা হচ্ছে I = Q/T। তড়িৎ প্রবাহ মাত্রা I, চার্জ বা আধান হচ্ছে Q, টাইম হচ্ছে T। 2 নম্বর কি, ওহমস ল পেয়েছিলাম, V = I × R। তারপর কি পেয়েছি, সিরিজের জন্য পেয়েছি যে R ইকুইভ্যালেন্ট বা তুল্য, R ইকুইভ্যালেন্ট ইজ R1 প্লাস R2 প্লাস R3, এরকম চলবে। আর লাস্ট 4 নম্বর ছিল 1/R তুল্য, সেটা হচ্ছে ওকে, সো 1/R equivalent in case of parallel is 1/R1 plus 1/R2 plus 1/R3, এটা প্যারালাল, এটা সিরিজ। ওকে, সো এই চারটে ফর্মুলা দিয়ে আপাতত আমরা নিউমেরিক্যালগুলো করব। তো ফার্স্ট নিউমেরিক্যালটা কি দেখে নিই, ফার্স্ট প্রবলেম 1। প্রবলেম 1টা কি, প্রবলেম 1টা হচ্ছে 10 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রার কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 মিনিট যদি তড়িৎ প্রবাহ চলে, তাহলে ওর মধ্যে আধানের পরিমাণ কত,
ওকে, find the amount of charge in a conductor where the current is flowing 1 ampere and it is flowing for 1 minute. তাহলে কি কি গিভেন আছে দেখে নি, যে কারেন্ট গিভেন আছে, গিভেন কি লিখবো, I is 10 ampere. ওকে, টাইম গিভেন আছে 1 মিনিট, মিনিট ইজ অলওয়েজ টু বি টেকেন ইন সেকেন্ডে নিতে হবে, তার মানে ওটা 60 সেকেন্ড। ওকে, 60 সেকেন্ড। আর কি বার করতে হবে, আধান বা কিউ, চার্জটাকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে এইটার ফর্মুলা আমরা কি জানি, ফার্স্ট ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি, এটা করতে পারবো যে I equals to Q by T, that means current is given as 10, চার্জটা আমরা বার করতে হবে, টাইমটা 60 সেকেন্ড জানি, তাহলে আধানটা কত হলো 600, ইউনিট কি হবে কুলম্ব, ওকে, আর 600 সিতে লেখা হয় কুলম্বকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। নেক্সট প্রবলেম 2 কি বলছে, প্রবলেম 2 বলছে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 10 ভোল্ট হলে ওই দুটির মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে রোধটা বার করতে হবে। ফাইন্ড আউট দ্য রেজিস্ট্যান্স অফ এনি কন্ডাক্টর হুজ পোটেনশিয়াল ডিফারেন্স ইজ 10 ভোল্ট অ্যান্ড কারেন্ট ফ্লোয়িং ইজ 2 অ্যাম্পিয়ার। সো একদম ডিরেক্ট এই ওহমস ল ইউজ করলে হয়ে যাবে। সো বলেছে গিভেন কি আছে এখানে, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদটা বলে দিয়েছে কত, 10 ভোল্টস, কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ওকে, সো R will be V by I from Ohm's law, this formula থেকে R is V by I, তাহলে 10/2 মানে 5 and unit will be ওহম। ওকে, ওহমের সাইন দিয়েছি 5 ohms। ঠিক আছে, ফার্স্ট দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। থার্ড প্রবলেম হচ্ছে 10 ওহম, 20 ওহম অ্যান্ড 30 ওহমের রোধ বিশিষ্ট তিনটি তারকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যোগ করলে উভয় ক্ষেত্রে তুল্য রোধ কত হবে। 10 ohms, 20 ohms and 30 ohms এর 3 wires are given. Find out the equivalent resistances in case of series and parallel combination both. So problem 3 তে বলছে in case of series এ কি হবে, সিরিজের equivalent resistance বা তুল্য রোধ আমরা জানি যে তিনটের যোগফল করে দিলেই হয়ে যাবে, তার মানে 10 + 20 + 30 মানে 60 ohms is equivalent resistance in case of series. প্যারালালে কি হবে, প্যারালালটাই হবে 1/R equivalent equals to 1/10 + 1/20 + 1/30। ওকে, তাহলে 10, 20, 30 এর এলসিএম বা লসাগু করলে 60 পাবো, 60। সো 6 + 3 + 2 is 11/60। 11/60 করে কিন্তু এখানে শেষ হবে না, 11/60 ohms, but this is 1/R, so you have to find the R, so actual answer is 60/11 ohm. In case of parallel, equivalent resistance বা তুল্য রোধটা হবে 60/11 ohm। ঠিক আছে, আচ্ছা আরও একটা এখানে ফর্মুলা আমি মিস করেছি, ওই ফর্মুলা দিয়েও তো এখানে শিখিয়েছি কি, R equals to rho L/A, তাই না, এটা করেছিলাম না, এইটা দিয়েও তো নিউমেরিক্যাল আসতে পারে। সো প্রবলেমসগুলো নিজেরা সলভ করার চেষ্টা করবে, কোয়েশ্চেন যখন বলছি তখন ভিডিও পজ করে নিজেরা সলভ করবে, তারপর কিন্তু আবার আনসারের সাথে মিলিও, নাহলে কিন্তু শিখতে পারবে না। আর এরকম আরও প্রবলেম তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সেট দেখে সলভ করবে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা হচ্ছে ফোর্থ প্রবলেম, কি লাস্টের একদম, সেটা কি বলছে যে একটি 0.001 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ যুক্ত তারের রোধ 20 ওহম হলে তারের দৈর্ঘ্য কত হবে, আর রোধাঙ্ক বলে দিয়েছে 50 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। গিভেন কি বলছে যে 0.001 স্কোয়ার সেন্টিমিটার ক্রস সেকশনাল এরিয়া একটা ওয়্যারের, অ্যান্ড দ্যাট ওয়্যার ইজ হ্যাভিং 20 ওহম রেজিস্ট্যান্স। ফাইন্ড দ্য লেংথ অফ দ্য ওয়্যার ইফ দ্য রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্য ওয়্যার ইজ 50 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। তাহলে গিভেনগুলো লিখব,
গিভেন কি আছে, রো, রেজিস্টিভিটিটা তো রো বা রোধাঙ্ক, সেটা গিভেন আছে 50 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। ফাইন। লেংথ বার করতে হবে, জানি না। রেজিস্ট্যান্স ইজ গিভেন হাউ মাচ, রেজিস্ট্যান্স গিভেন 20 ohms, ওকে, 20 ohm রেজিস্ট্যান্স গিভেন। অ্যান্ড আর কি গিভেন রয়েছে, এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া ইজ 0.001 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি, এটা হচ্ছে বর্গ সেমি, ওকে। তো এবার নর্মাল ফর্মুলা আমরা কি জানি, আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, ভ্যালুগুলো বসিয়ে দিলে কি হচ্ছে, আর হচ্ছে 20, রো হচ্ছে 50 ইন্টু 10⁻⁻6 ইন্টু এলটা জানি না, এরিয়াটা 0.001 বলেছে বর্গ সেন্টিমিটারে, ঠিক আছে। এবার এখান থেকে লেংথ কীভাবে বেরোবে, এইটা ইন্টু হয়ে যাবে 20 ইন্টু 0.001 আর বাই হয়ে যাবে 50 ইন্টু 10⁻⁻6 ইকুয়ালস টু, এটা হবে লেংথের ভ্যালু। এখানে যদি আমি কাটি 10⁻⁻6 মানে নিচে 6 রয়েছে, আর এইটাকে দশমিক তোলার জন্য এইটার নিচে 3টে আনতে হবে, ঠিক আছে। এবার এখান থেকে এই শূন্য দুটো কেটে দিলাম। এবার এই 3টে ওখানে, এইখান থেকে 6টা আর ওপরে 3টে যদি গুণ হয়ে যায়, তাহলে আমার অ্যাকচুয়ালি এইটা পুরো জিনিসটাকে সলভ করে কি পাবো, সলভ করলে আমি পাবো এল এর ভ্যালু হয়ে যাবে 400, এল এর ভ্যালু হয়ে যাবে 400 সেন্টিমিটার, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইভাবে আমরা, এটা চলতরিতের প্রথম পার্ট হলো। চলতরিতের আরও অনেকগুলো পার্ট রয়েছে, নেক্সট সেকশানে, নেক্সট ভিডিওতে আনবো হচ্ছে, যেখানে ড্রাই সেল বা শুষ্ক কোষ, ব্যাটারি, টর্চ, এগুলোর জুলের সূত্র, জুলস ল, অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, মানে ওই তড়িৎ প্রবাহের তাপীয় প্রয়োগ, ওগুলো থাকবে। আরও অনেক পার্টসে আস্তে আস্তে আনবো, চলতরিতটা পুরো তোমাদের শেষ করব। সো ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।